রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত যুদ্ধে নিহত ৩ শতাধিক সেনা। আফগানিস্তানের ২ ডজন সেনা ছাউনি দখল, পাক সেনাদের বন্ধ সীমান্ত বাণিজ্য। ইসরায়েল আর্মি চলে যাওয়ার পর গাজায় হামাস ও ইসরায়েলপন্থী মিলিশিয়া বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত অর্ধ শতাধিক। রাশিয়া থেকে $৬.৫ বিলিয়ন ব্যয়ে ৪৮ যুদ্ধ বিমান কেনার চুক্তি ইরানের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২ দিনের তীব্র সীমান্ত যুদ্ধে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। পাকিস্তান আর্মির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের হামলায় আফগানিস্তানের ২ শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। অপরদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তাদের হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তান আর্মি তাদের ২৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে। আফগানিস্তান তাদের নিহত সেনা সংখ্যা প্রকাশ করেনি। গত শনিবার ভোররাত থেকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের অনেকগুলো সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সীমান্ত সংঘাত ছড়িয়ে পড়ে। পাকিস্তান আর্মির অভিযোগ, তেহরিক ই তালেবান পাকিস্তানের শাখা ফিতনা আল খরিজ, ফিতনা আল হিন্দুস্তানি ও দায়েশে হামলা চালিয়েছে। আর এসব সন্ত্রাসী সংগঠন দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়েছে আফগানিস্তান। এসব সন্ত্রাসী সংগঠন একই সাথে সরাসরি ভারতের মদতপুষ্ট। ভারত এবং আফগানিস্তানের তালেবান সরকার মিলে বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করেছে। পাকিস্তান আর্মি দাবি করেছে, আফগানিস্তানের সন্ত্রাসী হামলার তারা উপযুক্ত জবাব দিয়েছে। আফগানিস্তান সীমান্তে ২ ডজনের বেশি সেনা চৌকিতে হামলা চালানো হয়েছে। সেনা চৌকির ছদ্মপরণে এগুলো আসলে পাকিস্তান বিরোধী জঙ্গি সন্ত্রাসীদের ঘাঁটি। পাকিস্তান আর্মি আরও দাবি করেছে, এসব ঘাঁটির বিরুদ্ধে হামলা ও অভিযানের সময় ২১টি ঘাঁটি তারা সাময়িকভাবে দখলে নেয়। তখন ঘাঁটি থেকে পালিয়ে যায় সব সন্ত্রাসী। তবে পরবর্তীতে পাকিস্তান এসব সেনা চৌকি ছেড়ে আবার চলে আসে। আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান রোববার থেকে বন্ধ করে দিয়েছে ২ দেশের সমস্ত সীমান্ত যোগাযোগ। ফলে বন্ধ রয়েছে সীমান্ত যোগাযোগ। গত বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল এবং পাকতিয়ায় অঞ্চলে হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে পাকিস্তান তালেবানদের নেতা নূর ওয়ালিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানে এই হামলার জবাব হিসেবে তারা শনিবার পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে। তাদের হামলা সফল হয়েছে এবং পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি করেছে তালেবান সরকার। আফগানিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, সৌদি আরব ও কাতারের অনুরোধের কারণে তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। অপরদিকে ভারত সফররত তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের খপ্পরে পড়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে। গাজার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েল আর্মি চলে যাবার পর সেখানে ছড়িয়ে পড়েছে হামাস ও ইসরায়েলপন্থী দুগমুশ মিলিশিয়া বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। শনিবার ও রোববারের এই সংঘর্ষে উভয় পক্ষে নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন। ইসরায়েল আর্মি চলে যাবার পর ইসরায়েলপন্থী সশস্ত্র গোষ্ঠী দুগমুশ গাজায় একদিনে ২৪ জন ফিলিস্তিনি হত্যা করে। হত্যার পর তাদেরকে হামাস হিসেবে আখ্যায়িত করে। এ ঘটনার পর হামাস দুগমুশকে ইসরায়েলের এজেন্ট আখ্যায়িত করে তাদেরও ২ ডজনের বেশি লোকজনকে হত্যা করে। বর্তমানে গাজার যেসব এলাকা থেকে ইসরায়েল আর্মি চলে গেছে সেসব এলাকার অনেক রাস্তায় সশস্ত্র অবস্থায় টহল দিতে দেখা যাচ্ছে হামাস যোদ্ধাদের। বিবিসি, সিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হামাস তাদের সব সেনাদের ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় সংগঠনের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। গাজার বিভিন্ন এলাকায় তারা শাসক নিয়োগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াতিনকে হামাস নেতা মোহাম্মদ নেজাল বলেছেন, গাজায় ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না। তাছাড়া গাজায় কোনো বিদেশি শাসকও মেনে নেওয়া হবে না। গাজার নিয়ন্ত্রণ থাকবে গাজার মানুষের হাতে। রোববার ইসরায়েলপন্থী দুগমুশ গাজার সাবরা এলাকায় হত্যা করেছে গাজার জনপ্রিয় সাংবাদিক সালেহ আল জাফারাবিকে। গাজায় যুদ্ধ চলাকালে সালেহ অনেক সাহসের পরিচয় দিয়েছেন যুদ্ধক্ষেত্রের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে।
এদিকে গাজা শান্তি চুক্তি উপলক্ষে মিশরের শর্ম আল শেখে শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে সোমবার। শান্তি সম্মেলনে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও অনেক বিশ্ব নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তারা স্বাক্ষর করবেন গাজা ইসরায়েল বহুপক্ষীয় শান্তি চুক্তি। রোববার ইসরায়েল সফরের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজা যুদ্ধ শেষ। $6.5 বিলিয়ন ব্যয়ে রাশিয়া থেকে 48টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ইরান। এসব যুদ্ধবিমানের নাম Su-35। এগুলো 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। 2026 থেকে 2028 সালের মধ্যে এসব বিমান ইরানের কাছে হস্তান্তরের কথা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান রোস্টেক থেকে লিক হওয়া এক ফাইলে রয়েছে এসব তথ্য। ইউক্রেনের হ্যাকাররা ফাঁস করেছে রোস্টেকের 300 ফাইল। ফাঁস হওয়া ডকুমেন্ট অনুযায়ী Su-35 থাকবে উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ শক্তিশালী মিসাইল সিস্টেম। এসব বিমান লাভের ফলে বিমান শক্তিতে অনেক এগিয়ে যাবে ইরান, কারণ বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী যুদ্ধ বিমানের একটি রাশিয়ার Su-35। এর ইঞ্জিন সংখ্যা 2টি। এয়ার সুপেরিয়রিটি এই বিমানের গতি শব্দের তুলনায় 2.2 গুণ বেশি বা ম্যাক 2.2। এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং অ্যান্টিশিপ মিসাইল হামলার ক্ষমতা। রয়েছে স্যাটেলাইট গাইডেড, টিভি গাইডেড এবং লেজার গাইডেড বোমা হামলার সিস্টেম। বিমানটির কম্ব্যাট রেঞ্জ 1600 কিলোমিটার। 12টি হার্ড পয়েন্টে রয়েছে 8000 কেজি ওজনের অস্ত্র বহন ক্ষমতা। এই বিমান লাভের ফলে ইরানের আকাশে আর বাধাহীনভাবে প্রবেশ করতে পারবে না ইসরায়েলের কোনো যুদ্ধ বিমান, কারণ ইরান এই বিমানের সাহায্যে আকাশে শত্রুর যুদ্ধ বিমানের বিরুদ্ধে ডগ ফাইটে লিপ্ত হতে পারবে। এই বিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাতারাতি পরিবর্তন আনতে পারবে। বিমানটির নির্মাতা সুখিও ডিজাইন ব্যুরো। বর্তমানে রাশিয়া, চীন ও আলজেরিয়া ব্যবহার করছে এই বিমান। রাশিয়ার এই যুদ্ধ বিমানের সক্ষমতা ইউক্রেন সহ বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে প্রমাণিত, ফলে আরও অনেক দেশ এই বিমান সংগ্রহে আগ্রহী। তবে অর্থনৈতিক সংকটের কারণে রাশিয়া চাহিদা অনুযায়ী নির্মাণ করতে পারছে না এই বিমান। সমর বিশ্লেষকদের মতে রাশিয়ার Su-35 ইরানকে নতুন পাখা দান করবে, কিন্তু কেবল এই যুদ্ধ বিমান ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধুনিক যুদ্ধ বিমানের হামলা থেকে রক্ষা করতে পারবে না। সেজন্য দরকার গ্রাউন্ড বেসড শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং আরও শক্তিশালী অনেক যুদ্ধ বিমান। ইরান মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী মিসাইল পাওয়ারের অধিকারী হলেও বিমান শক্তিতে দেশটি খুবই দুর্বল। দীর্ঘকাল ধরে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিভিন্ন দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি বিদেশ থেকে কোনো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করতে পারেনি, নিজেরাও কোনো শক্তিশালী যুদ্ধবিমান নির্মাণ করেনি। একই সাথে তাদের নেই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম, ফলে দেশটির আকাশ সম্পূর্ণরূপে অরক্ষিত। যে কারণে গত জুন মাসে ইসরায়েল 2 শতাধিক যুদ্ধ বিমান নিয়ে ইরানের আকাশ দাপিয়ে বেড়ায় এবং যেখানে খুশি হামলা চালিয়ে আবার নিরাপদে ফিরে আসে। যুক্তরাষ্ট্র 12টি বোমারু বিমানের সাহায্যে ইরানের গভীরে প্রবেশ করে পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম একজন বিশিষ্ট সাংবাদিক, আন্তর্জাতিক বিশ্লেষক এবং আকিজ ব্রডকাস্ট মিডিয়া লিমিটেডের চিফ বিজনেস অফিসার জনাব সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ ইরান রেডিওর দর্শক শ্রোতা সবাইকে। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বাংলাদেশের অভিজ্ঞ একজন গণমাধ্যম কর্মী। আপনি বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে আপনি চমৎকার আলোচনা করেন। বাংলাদেশের অধিকাংশ মানুষই আপনাকে এই বিষয়টা নিয়ে জানে। আজকে আমাদের পুরো আয়োজন জুড়ে আমরা মধ্যপ্রাচ্য ইস্যুতে কথা বলবো, আপনার মতামত জানবো। আমরা শুরুতে একটু জানতে চাই, আপনি জানেন যে আসলে যে দীর্ঘ 2 বছরের যে গাজা উপত্যকায় যে ইসরায়েলি আগ্রাসন, সেটির একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সেই বিষয়টি নিয়ে সবশেষ আসলে কি ঘটেছে বা সবশেষ অবস্থাটা একটু আমরা জানতে চাই সবার আগে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও ইরান রেডিওর কর্তৃপক্ষকে
এর দর্শক শ্রোতা, শুভানুধ্যায়ী ভক্ত যারা আছেন তাদের সবাইকে, আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন সম্পর্কে যদি বলতে হয়, আলোচনা করতে হয়, তাহলে বলতে হবে যে গাজায় যুদ্ধবিরতি হয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজার প্রধান শক্তি হামাসের মধ্যে। নিশ্চয়ই তার সাথে ইসলামী জিহাদ আন্দোলন রয়েছে। অনেকে আসলে বাংলাদেশে ইসলামী জিহাদ আন্দোলন সম্পর্কে খুব একটা জানে না, অথচ হামাসের মতোই একটা আপোষহীন, অর্থাৎ আপোষ করে না এরকম একটা সংগঠন হচ্ছে ইসলামী জিহাদ আন্দোলন, এবং যারা মাঠে ময়দানে হামাসের পাশে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, লড়াই করে চলেছে এবং হয়তো ভবিষ্যতে লড়াই করবে, এইরকম একটি সংগঠন। এই দুটি সংগঠনের সাথে ইসরায়েলে যে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং গাজার মানুষ যারা ইসরায়েলি আগ্রাসনের মুখে, বর্বরতার মুখে উদ্বাস্তু হয়ে গিয়েছিলেন, তারা ঘরে ফিরতে শুরু করেছেন। এবং খুব দুঃখজনক হচ্ছে যে তারা ঘরে ফিরছেন বটে, আমরা কাগজে কলমে লিখছি, বলার সময় বলছি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের আর ঘর নেই। তারা হয়তো ফিরছেন পুরনো ভিটে মাটিতে, সেখানে ঘর পাচ্ছেন না। যে বাড়িতে হয়তো বাবা মা ছিল, বাবা মাকে এসে ফিরে পাচ্ছে না। হয়তো বাবা মা ফিরেছেন, কোলের সন্তানকে আর আনতে পারেননি, বা ঘরের যে যুবক তরুণ সন্তান ছেলে বা মেয়ে ছিল তারা হয়তো আর বেঁচে নেই। অথবা যে স্ত্রী হয়তো দুটি বাচ্চা কোলে করে নিয়ে বের হয়ে গিয়েছিলেন ঘর থেকে, সেই স্ত্রী হয়তো দুটো বাচ্চাকে সাথে করে আনতে পারেননি, অথবা দুটো বাচ্চাকে হয়তো ভাগ্যক্রমে কোলে করে ফিরতে পেরেছেন সেই ভিটে মাটিতে যেখানে ঘর নেই, কিন্তু তার প্রিয় স্বামী হয়তো নেই, বাবা মা নেই, সন্তান নেই, ভাই নেই, বোন নেই। গাজা উপত্যকা এখন প্রকৃতপক্ষে নেই আর নেই, এর একটা অবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। এই 21 শতাব্দীর এই আধুনিক বিশ্বে দাঁড়িয়ে এইরকম একটা ভয়াবহ নির্মম আগ্রাসন দেখতে হবে, এত বড় ভয়ঙ্কর বর্বরতা দেখতে হবে, এবং আধুনিক সভ্য বিশ্ব এটা চেয়ে চেয়ে দেখবে, এটা কল্পনা করতে পারেনি, কিন্তু সেটা হয়েছে এবং এখনও হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে মুসলমান বা আরব জাতীয়তাবাদ, এ সমস্ত অনেক গল্প আমরা শুনেছি। ওআইসি, আরব লীগ, কত কিছু গঠন হয়েছিল ফিলিস্তিন স্বার্থকে রক্ষা করার জন্য, কেউই সেভাবে পাশে দাঁড়াতে পারেনি, এখনও দাঁড়ায়নি। তো সামগ্রিকভাবে গাজায় এখন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গাজার মানুষ উৎফুল্ল দুই কারণে। এক হচ্ছে তারা সেধে চেয়ে যুদ্ধবিরতি নেয়নি, তাদের কাছে প্রস্তাব দিয়ে যুদ্ধবিরতি পাশ করতে হয়েছে, নাম্বার ওয়ান। এটা তাদের এক ধরনের বিজয়ের প্রশ্ন। আর একটা বিষয় হচ্ছে যে এই যুদ্ধবিরতির পরও হয়তো তারা আশায় বুক বাঁধছে, হয়তো আর যুদ্ধ হবে না, হয়তো আরও বেশ কিছুদিন ইসরায়েলি বিমানের গর্জন গাজার আকাশে শোনা যাবে না, ইসরায়েলি গোলার আঘাতে নারী শিশুর দেহ ছিন্ন ভিন্ন হবে না, অথবা বেশ কিছুদিন নীরবে নিরিবিলি হয়তো গাজার মানুষগুলো একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে, খাবার পাবে, পানি পাবে কি পাবে না তার নিশ্চয়তা নেই, কিন্তু এই যে স্বস্তির একটা সম্ভাবনা, এই সম্ভাবনার কারণেই তারা অনেক বেশি খুশি। এই মুহূর্তে তাদের কাছে আসলে অনেক বেশি প্রত্যাশার কিছু নেই, এরকম একটা স্বস্তি যদি পায় সেটাই তাদের জন্য অনেক বড় কিছু। এরকম একটা অবস্থা গাজায় চলছে। এর ভেতরে একটু কথা বলতেই হবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে বা পরের মুহূর্ত পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েল তার স্বাভাবিক বর্বরতা প্রদর্শন করেছে, সভ্যতার সমস্ত সব কিছু লঙ্ঘন করে ঠিকই গাজার অসহায় মানুষের উপরে তারা হামলা চালিয়েছে। এতে আমি খুব বেশি একটা অবাক হইনি এই কারণে যে নেতানিয়াহুর মতো রক্ত পিপাসু একজন শাসক, যার কাছে রক্ত
সাধারণ নদীর পানির মতো, তার পক্ষে গাজা এরকম রক্তপাত, প্রাণহানির ঘটনা, মানুষ হত্যা করা কোনো কঠিন কোনো কাজ না, কোনো ব্যাপার না। আমি তার এই বর্বরতায় খুব অবাক হই না। যতবার নেতানিয়াহু ক্ষমতা এসেছে ততবারই আমি বলেছি যে সবচেয়ে রক্তপিপাসু মানুষটি ইসরায়েলের ক্ষমতা আসলো এবং গাজায় আগের চেয়ে বেশি রক্তের বন্যা বয়ে যাবে, সেটাই হয়েছে। এবং আমরা আশঙ্কা করছি হয়তোবা গাজার যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতি খুব বেশি দিন লাস্টে করবে। আমরা আসলে জানি আসলে সভ্যতা সবচেয়ে বর্বরতম, সভ্যতা সবচেয়ে নৃশংসতম যে আসলে এই আগ্রাসন ইসরায়েলের, নিঃসন্দেহে এটা বলাই যায়। তবে আমার একটা জানার ইচ্ছে আছে, সেটি হচ্ছে এই যে 2 বছরের যে নির্মম আগ্রাসন গাজা উপত্যকার মানুষের প্রতি, ঠিক কোন পরিস্থিতিতে, কিভাবে এবং মূলত কোন উদ্দেশ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে আপনি মনে করেন? কারণ এর আগে তো আমরা আসলে দেখেছি যুদ্ধবিরতি হয়েছে, সেই জন্য জানতে চাই। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। আমার কাছে খুব সাধারণ মনে হবে কথাটা বললে, তবু বলতে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প শুধু নোবেলের জন্য এই যুদ্ধবিরতিটা কার্যকর করছে। একটি নোবেল তাকে পেতে হবে, শান্তিতে নোবেল। তিনি দেখাতে চেয়েছেন যে তিনি বিশ্বের জন্য শান্তি প্রতিষ্ঠা করেছেন, নোবেল তার প্রয়োজন। তার তো ধন সম্পদ, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া, 2য় দফায় প্রেসিডেন্ট হওয়া, হয়তো 3rd টার্ম প্রেসিডেন্ট হবেন বা আরও কিছু, সমস্ত সব কিছু পরে তার কাছে, আমার কাছে মনে হয়েছে তার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা সেটি হচ্ছে এই নোবেল পাওয়া। এই নোবেল পাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু তার ভেতরে ছিল, এবং যার কারণে আপনি খেয়াল করুন, যুদ্ধবিরতি কার্যকর করা বা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করা মানে হচ্ছে শান্তির প্রশ্ন। এই শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি হামাসকে হুমকি দিয়েছেন যে তোমরা যদি যুদ্ধবিরতি না মানো তাহলে কিন্তু গাজার পরিণতি এবং তোমাদের পরিণতি হবে ভয়াবহ, যেটা কল্পনা করতে পারবে, একদম মিসমার করে দেওয়া হবে, পৃথিবীর মাটি থেকে তোমাদেরকে মুছে দেওয়া হবে। অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য হুমকিটা দিচ্ছেন কি তিনি, আপনি খেয়াল করুন। এই শান্তি প্রতিষ্ঠার পেছনে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠার কোনো মোটিভ, লক্ষ্য, উদ্দেশ্য ছিল না। আমি শিওর লক্ষ্য উদ্দেশ্যটা কি, একটাই, তার একটা নোবেল প্রয়োজন, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়াটা। বাট দুঃখজনক হচ্ছে বলতে তার অঙ্গন থেকে, তার পক্ষ থেকে যদি বলতে হয়, তাহলে ট্রাম্পের জন্য দুঃখজনক হচ্ছে যে তিনি নোবেল পাননি শান্তিতে, এবং নোবেল কমিটি তাকে পছন্দ করতে পারেননি শান্তির জন্য। তার মানে দাঁড়াচ্ছে যে তার যে মোটিভ, এটা তো আসলে পরিষ্কার সবার কাছে। মেক্সিকোর একজন নারী নেত্রী, যদিও সেখানে রাজনীতি আছে, তিনি পেয়েছেন। এবং গতকালকে বলতে আজকে হচ্ছে 11ই অক্টোবর, 10ই অক্টোবর আমেরিকার হোয়াইট হাউস থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এই নোবেল দেওয়ার ব্যাপারে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ব্যাপারে নোবেল কমিটি শান্তির উপর রাজনীতিকে প্রাধান্য দিয়েছে। কথাটা খেয়াল করুন, শান্তির উপর রাজনীতিকে প্রাধান্য দিয়েছে। তার মানে এই নোবেল কমিটি শান্তির গুরুত্ব না বুঝে, গুরুত্ব না দিয়ে শান্তিকে রাজনীতিক গুরুত্ব দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে নোবেলটা না দিয়ে নোবেলটা দিল আর এক জায়গায়, সেটা রাজনৈতিক কারণে, বা এইটা নিয়ে রাজনীতিক করলো, রাজনীতির খেলা খেললো, অনেক কিছু মিন করে। এই শান্তির উপর রাজনীতি প্রাধান্য পেয়েছে মানে ভেনিজুয়েলার রাজনীতিকে গুরুত্ব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যে ইউক্রেনের, রাশিয়ায়, গাজায়, ফির ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ, এত কিছু যুদ্ধ বন্ধ করার একটা ব্যবস্থা নিল, সারা পৃথিবীতে শান্তির নহর বইয়ে দিল, এত কিছু, এই সমস্ত বিষয়কে গুরুত্ব না দিয়ে নোবেল কমিটি ভেনিজুয়েলার রাজনীতিকে গুরুত্ব দিয়েছে। এটা একটা কারণ, মানে ব্যাখ্যা হতে পারে। এই যে শান্তির উপরে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে, এটার ব্যাখ্যা এটা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে শান্তিকে না চেয়ে রাজনীতিকে গুরুত্ব দিয়েছে, বা নোবেল পিস প্রাইজ দেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনীতি করলো, অর্থাৎ শান্তিটাকে গুরুত্ব না দিয়ে তার সাথে রাজনীতি করলো। অনেকগুলো ব্যাখ্যাই হতে পারে। তা যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে, তার মানে দাঁড়াচ্ছে যে এই যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প পাননি,
এতে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন, হোয়াইট হাউস চরমভাবে ক্ষুব্ধ, মনক্ষুণ্ণ। এর মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ভীষণভাবে আশা, প্রত্যাশা এবং লোভাতুর দৃষ্টি ছিল ওই নোবেলের দিকে, শান্তিতে নোবেল পাওয়া। এটা তার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, বাট তিনি ফেল করেছেন, সাকসেস হতে পারেনি। না সেটাই, এটা আসলে সাধারণ এটাই মূল কারণ। এই কারণেই মূলত গাজায় যুদ্ধবিরতি করা হয়েছে এবং আশঙ্কার জায়গা সেটাই যে যেহেতু তিনি পাননি শান্তিতে নোবেল পুরস্কার পাননি, সেক্ষেত্রে তিনি এখন তার সামনে এখন খোলা ময়দান, যে কোনো মুহূর্তেই আমরা দেখেছি আসলে এই যে ইহুদিবাদ বা কিংবা যদি ইসরায়েল, তারা তো আসলে বর্বর একটা জাতি, তারা আসলে কখনো কথা রাখেনি। আমরা দেখেছি গাজা উপত্যকায় কিন্তু এর আগেও কিন্তু যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তারা সব ধরনের নিয়ম নীতি বা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যেমন বলি যে তারা যে এর আগে যে কয়েকবার যুদ্ধবিরতি হয়েছে, প্রথম ধাপে তারা যে যুদ্ধবন্দীদের যে ব্যাপারটা থাকে সেটা হওয়ার পরে সেকেন্ড ফেজ বা তৃতীয় ফেজে যেই দীর্ঘস্থায়ী টেকসই একটা শান্তি স্থাপনের, সেটা কিন্তু আমরা দেখিনি এবং তারা কিন্তু এটা টেকসই করেনি। তো তার মানে এখন আমরা দেখি যে আমেরিকা, ট্রাম্প নোবেল পায়নি, তার মানে আপনি কি মনে করেন এই যুদ্ধবিরতিটা কি আসলে টেকসই হতে পারে এবার? আমি তো আসলে কখনোই আমেরিকা ইসরায়েলের শান্তি প্রস্তাব, শান্তির পক্ষে কথা বলা, শান্তির পক্ষে তৎপরতা চালানো, এগুলোকে কোনোদিন আমি পজিটিভলি দেখতে পারিনি, দেখি না। সম্ভবত অনেক দিন ধরে দেখা যাবেও না, যতক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল তাদের বর্তমান অনুসৃত নীতি অনুসরণ করে চলে। তো সেক্ষেত্রে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে প্রস্তাবনা, তাদের যে তৎপরতা, তাদের যে যুদ্ধবিরতি চুক্তি, বিভিন্ন দফা, এগুলো কোনোটাই আমার কাছে আশাবাদ জাগায় না এবং ভরসা দেয় না, আস্থার জায়গা তৈরি করে না যে আমেরিকা বা ইসরায়েল এই কথার রাখবে, এই যুদ্ধবিরতি মেনে চলবে। এবং বরং এবার আশঙ্কাটা বেশি তৈরি করেছে এই কারণে যে এর আগে ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে, থার্ড ফেজে যতবার যুদ্ধবিরতি হয়েছে তাতে কিছু কিছু করে যুদ্ধবন্দী, ইসরায়েল থেকে যে সমস্ত লোকজন হামাসের হাতে বা জিহাদ আন্দোলনের হাতে বন্দী আছে তাদেরকে কিছু কিছু মুক্তি দেওয়া হয়েছে। এইবার সম্ভবত সবই মুক্তি দেওয়া হবে। সবাইকে যদি মুক্তি দিয়ে দেয় তাহলে হামাসের হাতে কিন্তু পণবন্দী বা যুদ্ধবন্দী বা বন্দী হিসেবে আর কেউ থাকলো না। যখন আর কেউ থাকছে না তখন গাজার মানুষের উপরে, গাজার মাটিকে যদি একেবারে পুরোপুরি সমান করে দেয়, গাজার সমস্ত বসত বাড়িকে, সমস্ত স্কুল কলেজকে, সমস্ত হাসপাতালকে, সমস্ত মসজিদকে, গির্জাকে, সমস্ত সামাজিক প্রতিষ্ঠানকে, আন্তর্জাতিক যত প্রতিষ্ঠান, যত অফিস আদালত আছে, সমস্ত সব কিছুকে যদি ধ্বংস করে একদম সমান করে দেয় তাহলেও সম্ভবত কিছু করার থাকবে না এবং সেটা করা সম্ভবত মানে অসম্ভব কিছু ব্যাপার না ইসরায়েলের জন্য। এবং আপনাকে মনে রাখতে হবে, এবং আমি খুব স্ট্রংলি বলছি, যে ইসরায়েল সেটিই আমেরিকা। অতএব এটি আমি বলবো যে এটি শুধু ইসরায়েলের পক্ষে অসম্ভব না, এটি আমেরিকার পক্ষে অসম্ভব না। অতএব এই আশঙ্কা আপনি যে প্রশ্ন করলেন সেই আশঙ্কা অনেক বেশি। এবার আর একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে ইসরায়েল এবং আমেরিকার দুরাচারী নীতি, এই যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এবং তাদের পক্ষে সম্ভব, এ নিয়ে তাদের ভেতরে কোনো রকমের অনুশোচনা থাকবে না, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। যদি জাস্ট সিদ্ধান্ত নেয় যে আমরা করব এটা, তাহলে করবে। এবং এই যে করবে, এই সিদ্ধান্ত ঠেকিয়ে দেওয়ার, রুখে দেওয়ার কেউ পৃথিবীতে নেই, কেউ দায়িত্ব নিয়ে সামনে গিয়ে আসবে না। ফলে তারা লাগামহীন ঘোড়ার মতো ছুটতে পারে, যা খুশি তাই করতে পারে। তবে একটা প্রশ্ন, আসলে এই যে গেল 2 বছর ধরে আমরা দেখেছি যে ইসরায়েলি আগ্রাসন, এটার সাথে তো নিঃসন্দেহে আমেরিকা, আপনি যেটা বললেন যে আমেরিকা মানে ইসরায়েল, ইসরায়েল মানে আমেরিকা, তো সেক্ষেত্রে এই যে একটা বড় শক্তির বিরুদ্ধে আমরা দেখেছি ফিলিস্তিনে যে প্রতিরোধ যোদ্ধারা টানা 2টা বছর ধরে কিন্তু তারা টিকে ছিল,
যেটা আমরা 1967 সালে যে যুদ্ধ হয়েছে সেখানে দেখেছি যে 6 দিনও আসলে এই যে আরব বিশ্ব টিকতে পারেনি। তো সেক্ষেত্রে 2টা বছর ফিলিস্তিনের যে প্রতিরোধ যোদ্ধারা টিকেছিল, আসলে একজন বিশ্লেষক হিসেবে আপনি তাদের এই মূল শক্তিটা আসলে কোথায় দেখেন? এই পর্যবেক্ষণটা কি আপনার? এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে এর সামরিক দিক যেমন আছে, তেমনি নৈতিক দিক আছে, তেমনি অর্থনৈতিক দিক রয়েছে, তেমনি তাদের কৌশলগত দিক আছে, তেমনি তাদের মানে জাতিগত চেতনার একটা বিষয় আছে, এবং তাদের পেছনে কারা আছে, তাদের ভালোবাসার জন, ব্যক্তি বা দেশ, সমাজ, জনপদ কারা আছে, এগুলো অনেকগুলো বিষয় আছে। এখানে আলোচনা করতে গেলে এই সমস্ত অনেকগুলো বিষয় আনতে হবে। তবে আমি আপনাকে এইটুকু বলি সংক্ষেপে যে এই যে গাজায় ইহুদিবাদ ইসরায়েলের ভয়াবহ বর্বরতার মুখে দুটো বছর যুদ্ধ করলো হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধারা, এবং তাদেরকে মূলত এক রকমের হুমকি দিয়ে জোর করে যুদ্ধবিরতিতে রাজি করানোর মতো প্রেক্ষাপট তৈরি হয়েছে বা রাজি করাতে হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় যে কারণটা আমি মনে করি সেটি হচ্ছে হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধাদের এবং সামগ্রিকভাবে ফিলিস্তিনি জনগণের নৈতিক মনোবল। এটা যদি না থাকতো তাহলে কাউকে দিয়ে এই 2 বছর যুদ্ধ টেনে আনা এটা সম্ভব না। আপনি যতই সমর্থন দেন, বিশ্বের যে রাষ্ট্রই যত অস্ত্র দিক, যত সমর্থন দিক, যত খাদ্য খাবার রসদ যোগান দিক না কেন, যারা যোদ্ধা, যারা ফিল্ডে আছে, ফিল্ডে অ্যাকচুয়ালি গাজা পুরোটাই তো যুদ্ধক্ষেত্র ছিল। এখানে কোনো ঘর বাড়ি নেই, এর অন্দর সদর কিছু নেই, সব সদর, পুরো আকাশের নিচেই গাজার পুরো ভূখণ্ডটাই সমান। লুকিয়ে যুদ্ধ করবে এরকম যুদ্ধ করার মতো কোনো জায়গা তো নেই। এর ভিতরে এই যে যোদ্ধারা টিকে আছে, 2 বছর যুদ্ধ করেছে, এটার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে এই যোদ্ধা এবং যোদ্ধাদের পরিবার পরিজন, মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাই, বোন, ছেলে, সন্তান, প্রত্যেকটা ব্যক্তি এখানে রোল প্লে করেছে। যদি সবাই ইন এ বডি যদি এইরকম মনোবল নিয়ে না দাঁড়াতো তাহলে এটা সম্ভব ছিল না, এটা সম্ভব হয় না। ধরুন যে মা তার 2টো ছেলেকে হারিয়েছে, হয়তো আরও 3টা ছেলে যুদ্ধে যাচ্ছে, সেই মা তার এই 3টা ছেলেকে যুদ্ধে যেতে দিয়েছে। যে বোন তার 2টো ভাই হারিয়েছে, সেই বোনই হয়তো আরও 3টা ভাইকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। যে স্ত্রী তার স্বামীকে হারাবে বলে ভীষণভাবে আশঙ্কা আছে, তার স্বামীকে যেতে দিয়েছে যুদ্ধের ময়দানে। যে বাবা তার সন্তানকে হারাতে পারত বলে আশঙ্কা রয়েছে, সেই বাবা সন্তানকে যেতে দিয়েছে। এইভাবে সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে একথা বলতেই হবে যে আপনার গাজার সমস্ত মানুষ তাদের এই মনোবল, তাদের এই নৈতিক অবস্থান ধরে রাখার জন্য ভীষণভাবে, অত্যন্ত ইতিবাচকভাবে রোল প্লে করেছে। এটা প্রথম দিক। অ্যাট দ্য সেম টাইম গাজার যোদ্ধাদের যুদ্ধ কৌশল, তাদের হিম্মত, তাদের সামরিক সক্ষমতা দেখিয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের মতো একটা ভয়ঙ্করভাবে প্রশিক্ষিত একটা সেনাবাহিনীর সামনে টিকে থাকা তো সাধারণ কোনো ব্যাপার না, এত খেলনা না যে তারা খেলনা পিস্তল নিয়ে, খেলনা যুদ্ধ অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, আর এরা খেলনা যুদ্ধ অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। নট দ্যাট সহজ না, এত সহজ না। অতএব হামাস এবং হিজবুল্লাহর হামাস এবং জিহাদ আন্দোলনের যে যোদ্ধা, তাদেরকে প্রচণ্ডভাবে প্রশিক্ষিত হয়ে এই যুদ্ধে নামতে হয়েছে। তাদের প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক কৌশল গুরুত্বপূর্ণ ছিল, নজিরবিহীন একটা কৌশল। পুরো গাজাকে মাটির সাথে মিশে দিলেও তাদের এখনও আন্ডারগ্রাউন্ডে যে অবস্থান, সেটাকে কিন্তু ধ্বংস করতে পারেনি এবং ম্যাক্সিমাম রয়ে গেছে। এটার প্রমাণ হিসেবে আমি বলতে পারি যে ইসরায়েলের যে সমস্ত বন্দী, তাদেরকে
এখনো ইসরায়েল কিন্তু উদ্ধার করতে পারেনি, যার কারণে এই চুক্তিটা, অর্থাৎ এই লোকগুলোকে ফেরত পাওয়া প্রয়োজন। 2 বছর চেষ্টা তদবির করে এদেরকে উদ্ধার করতে পারেনি, এটা কোনো সাধারণ ব্যাপার না। এটা যেমন তাদের সামরিক সক্ষমতার প্রশ্ন, তেমনি তাদের ডিটারমিনেশনের প্রশ্ন, তেমনি তাদের নৈতিক মনোবলের প্রশ্ন, তেমনি তাদের এই যে গেরিলা যুদ্ধ, নিজেদেরকে আড়ালে রেখে প্রচণ্ড রকমের একটা প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ, 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, এমনকি 1 বছর না, 2 বছর, 24টা মাস, খুব সাধারণ ব্যাপার না। এখানে যুদ্ধ করতে হয়েছে। এগুলো প্রত্যেকটা বিষয় কার্যকর ছিল। এর এর সাথে খুব গুরুত্ব দিয়ে যে কথা বলতে হবে সেটা হচ্ছে আজকের এই হামাস, এই জিহাদ আন্দোলন কিভাবে এই অবস্থায় এসছে। তাদের নৈতিক মনোবল তৈরি করা তো একটা জাতির, একটা জনপদের, টোটাল জনগোষ্ঠীর মনোবল, নৈতিক অবস্থান এরকম এতটা শক্ত করে তোলা কিভাবে সম্ভব, তার পেছনে কি শিক্ষা, তার পেছনে কি দর্শন কাজ করেছে, এগুলো কিন্তু ভাববার বিষয়। বিপ্লবী চেতনা কাজ করেছে, প্রচণ্ড রকমের ত্যাগের মনোভাব কাজ করেছে, স্বাধীনতার আকাঙ্ক্ষা এখানে ভীষণভাবে কার্যকর ছিল, জোরালোভাবে কার্যকর ছিল। কে দিল এই জোরালো, এই যে এই রসদ, এই মনোবল, এই নৈতিক অবস্থান, এই ত্যাগের যে আকাঙ্ক্ষা, স্পিরিট কে দিল? এর পিছনে আমি বলবো যে ইরান। আমরা এমন একটি দেশ সম্পর্কে কথা বলছি যাদের ভেতর বিপ্লব রয়েছে, যাদের ভিতরে এরকম জাতি সত্তার চেতনা রয়েছে, যাদের ভেতরে স্বাধীনভাবে বেঁচে থাকার বা আরও জনপদকে, নিপীড়িত নির্যাতিত জনপদকে মুক্ত করার বাসনা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা রয়েছে। আমরা শুধু ইরানের মধ্যেই দেখি। সেই দেশটি এর পেছনে রয়েছে। ফলে সেই জায়গা থেকে যেমন এসেছে খাদ্য রসদ, বেঁচে থাকার রসদ, তেমনি যুদ্ধের রসদ, তেমনি নৈতিক মনোবল, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মাথা উঁচু করে দাঁড়াবার প্রবল বাসনা, প্রত্যয়, দৃঢ় প্রতিজ্ঞা, এই সমস্ত অনেকগুলো জিনিসের কম্বিনেশনে, সমন্বয়ে আজকের এই 2 বছরের যুদ্ধ এবং ইসরায়েলকে মোকাবেলা করা সম্ভব হলো হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধাদের পক্ষে। না, চমৎকার, আপনি একদমই ঠিক বলেছেন। তবে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে, বিশেষ করে ইসরায়েলের মন্ত্রিসভায় তাদের নেতানিয়াহু বলেছেন যে হামাসকে একেবারেই কোণঠাসা করে দেওয়া হয়েছে। বস্তুত পক্ষে আপনি কি মনে করেন? আপনি তো এর মধ্যে বলেইছেন আসলে তাদেরকে, তাদের স্পিরিটকে আসলেই, কিন্তু আসলে কি তাদেরকে কোণঠাসা করা গেছে? আসলে ব্যাপারটা হয়েছে কি, কোণঠাসা করতে কোন থেকে কোনে যে হামাসের অবস্থান নেতানিয়াহু নিজেও তো জানেন না। নেতানিয়াহু তার মন্ত্রিসভায় হয়তো এই কথা যখন বলছেন তখন তিনি হয়তো আশঙ্কা করছেন আমার ঘরের ভেতরে কি হামাস ঢুকে পড়ে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে হামাসকে কোণঠাসা করে দেয়া সম্ভব হয়েছে বলে তিনি যদি আত্মতৃপ্তি করে থাকেন, তাহলে যুদ্ধবিরতিটা এই রকমভাবে করতে হয়েছে কেন? তাহলে তো বিজয়ের বেশে পুরো গাজাকে তামা করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ইসরায়েলি বাহিনী ফিরে চলে আসতে পারত, তা তো হয়নি। ফলে হামাসকে আসলে কোণঠাসা দৃশ্য তো মনে হতে পারে, বা তিনি বলে আত্মতৃপ্তি বা তৃপ্তির ঢেকুর তুলতে পারেন, আত্মতৃপ্তি অনুভব করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি জানেন হামাসকে শেষ করা যায়নি, হামাস শেষ হয়ে যায়নি। এবং যদি হামাসকে ভীষণভাবে কোণঠাসা করা হয়ে থাকে তাহলে আমরা দেখতেই পাবো, তাহলে তো আর গাজায় নতুন করে যুদ্ধ করার প্রয়োজন হবে না। আমি দেখি কয়দিন এই যুদ্ধবিরতি টিকে থাকে। যদি হামাস কোণঠাসা হয়ে থাকে তার মানে কি, আমার তো প্রয়োজন নেই। তো কোন পর্যায়ে যায় আমি দেখি, আমরা দেখি, আমরা একটু অপেক্ষা করি। ফলে তিনি আসলে যা বলছেন এটা এক ধরনের জনগণকে সান্ত্বনা দেয়া বা তার মন্ত্রিসভায় নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করা। এবং আসলে বাস্তব কথা হয়েছে কি, যে নেতানিয়াহুর সময়েই পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হলো, যে ইতিহাস বলবে
যে ইহুদিবাদ ইসরায়েলের লক্ষ লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, লক্ষ লক্ষ সেনা সদস্যের বিরুদ্ধে এত অত্যাধুনিক বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এত অত্যাধুনিক বোমা, এত অস্ত্র, এত কিছু থাকার পরেও 2 বছর যুদ্ধ করতে হয়েছিল হামাসের বিরুদ্ধে। ছোট্ট একটু উপত্যকা গাজা, সেই গাজায় যুদ্ধের আগেও 16 বছর অবরুদ্ধ ছিল। সেই অবরুদ্ধ জনগণের না খেয়ে কোনো রকম বেঁচে থাকা জনগোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলকে, নেতানিয়াহুর সরকারকে 2 বছর যুদ্ধ করতে হয়েছিল। এটা ইতিহাস তৈরি হয়েছে। এই ইতিহাস নেতানিয়াহু জানে, এইটা জানে নেতানিয়াহু, যে আমার ব্যাপারে ইতিহাসে লেখা থাকবে যে নেতানিয়াহুর সরকারের সময় ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে বা গাজার যোদ্ধাদের বিরুদ্ধে 2 বছর যুদ্ধ করেছিল। এই ইতিহাসের কলঙ্ক তার, এই ইতিহাসের কলঙ্ক হালকা করার জন্য, একটু মুছে দেওয়ার জন্য অথবা প্রলেপ দেওয়ার আকাঙ্ক্ষা থেকে তিনি এই কথা বলছেন যে হামাসকে একেবারেই কোণঠাসা করে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে হামাসকে কোণঠাসা করে দিতে পারেনি। হামাস আজকে যে ইতিহাস তৈরি করেছে, হামাস যে আত্মত্যাগ করেছে, যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, তার থেকে লক্ষ লক্ষ হামাস তৈরি হবে। এই হামাসকে মোকাবেলা করতে পারবে না ইসরায়েল, কোনোদিন পারবে না। যে জাতি রক্ত দিতে শেখে, যে জাতি জীবন দিতে শেখে, সেই জাতিকে কোনোদিন দমিয়ে রাখা যায় না। আজকে না কালকে না পরশু না তারপরের দিন মুক্তি পাবেই, মাথা উঁচু করে দাঁড়াবেই। এবং ডেফিনেটলি আমি পরিষ্কার করে বলতে পারছি বা বলছি যে এই হামাসের হাতেই ফিলিস্তিন এমনভাবে মুক্ত হবে যেখানে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে সেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, এবং সেই প্রেক্ষাপট তৈরির পেছনে নেতানিয়াহুর ভূমিকা আছে। নেতানিয়াহু যতই হামাসকে, গাজার যোদ্ধাদেরকে নিপীড়িত নির্যাতিত করতে চেয়েছে, যতই অবদমিত করতে চেয়েছে, ততই গাজার যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে, এবং তারা 2 বছর যুদ্ধ করার ভেতর দিয়ে তারা তাদের সফলতা প্রমাণ করে দিয়েছে। আপনি একদমই যথার্থ বলেছেন। আমরাও দেখেছি আসলে সভ্যতার সবচেয়ে নৃশংসতম জঘন্য আগ্রাসন এই গাজা উপত্যকা হয়েছে। কিন্তু সবচেয়ে ভীষণ একটা দুঃখ, ভীষণ একটা কষ্টের একটা ব্যাপার, সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যে অন্যান্য আরব দেশগুলো, সেগুলো কিন্তু একেবারে নিশ্চুপ ছিল, তাদের কোনো আমরা ভূমিকা দেখিনি। এটা সত্যিকার অর্থে আমাদের মেনে নেওয়া ভীষণ কষ্টকর। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, যে আপনি কিভাবে দেখবেন, বা সাধারণ মানুষেরও জানার নিশ্চয় অধিকার আছে এই ক্যালকুলেশনটা, যে ঠিক কী কারণে এই সভ্যতা সবচেয়ে জঘন্যতম এই আগ্রাসন, নৃশংসতা এই উপত্যকা হয়েছে, অথচ আমার মুসলিম বিশ্বের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো, তারা একেবারে নিশ্চুপ ছিল। এবং আমরা দেখেছি যে আরব বিশ্বের বেশ কিছু দেশকে ব্যবহার করা হয়েছে এই হামলা চালানোর জন্য। সে বিষয়টা নিয়ে আপনার মূল্যবান বিশ্লেষণ জানতে চাই। জি, আমি জানি না কতটুকু মূল্যবান বিশ্লেষণ দিতে পারবো, তবে আমি যেটুকু বলতে পারি সেটি হচ্ছে এই, যে আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের কাছ থেকে আমরা যে প্রত্যাশা করি, এই প্রত্যাশা করাটা এখন আমার মনে হয় যে না করাই উচিত, না করাই ভালো হবে। কারণ হচ্ছে কি, যে আপনি যখন প্রত্যাশা করবেন, তখন ওই প্রত্যাশা যদি পূরণ না হয়, তখন আপনার কিন্তু ব্যথা, কষ্ট, বেদনা এগুলো চাপটে ধরবে। আপনি মনে কষ্ট পাবেন, ব্যথা অনুভব করবেন, বেদনা অনুভব করবেন। সেক্ষেত্রে যে আশা পূরণ হবে না, সে আশা করে সে আশায় বুক বেঁধে কী দরকার? ব্যথাতুর হওয়া, কষ্ট পাওয়া কী দরকার? সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি মুসলিম বিশ্ব বা আরব বিশ্ব বলতে যা বোঝাই, যা বলছি আমরা, এদের কাছে কোনো কিছু আর প্রত্যাশা করার প্রয়োজন নেই, না করাই ভালো। তাহলে কি করতে হবে? তার আগে আমি একটু বলি, হয়তো আপনি এই প্রশ্নই করেছেন বা করবেন, যে আরব বিশ্ব এই ভূমিকা কেন পালন করলো। বাস্তব কথা হচ্ছে কি, যে আরব বিশ্বের যে চেতনা, আপনি যদি চেতনা লালন না করেন, তাহলে আপনাকে তো ইনজেকশন দিয়ে চেতনা ভেতরে দিয়ে যাবে না। আরব লীগ তৈরি হয়েছিল, আজকের ওআইসি যেটা প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো সবই কিন্তু আরব জাতিসত্তাকে প্রোটেক্ট করা, রক্ষা করার একটা
স্পিরিট থেকে, আশা থেকে, প্রত্যাশা থেকে, চেতনা থেকে। পাশাপাশি আপনার মুসলিম স্বার্থ রক্ষা করা, একেবারে খুব এক্সক্লুসিভলি যদি বলি তাহলে ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষা, তাদের অস্তিত্ব রক্ষা, তাদের স্বাধীন সত্তা রক্ষার প্রশ্ন ছিল আরব লীগ এবং ওআইসি প্রতিষ্ঠার ব্যাপারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে নির্বোধ আরব শাসকদের ভূমিকার কারণে আজকে সমস্ত সব কিছু জলাঞ্জলি দেওয়া হয়েছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো একেবারে অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধুমাত্র এই যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় যারা জনগণের প্রতিনিধিত্ব করে না, অথচ তারা ক্ষমতা টিকিয়ে রাখতে চায় এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তাদের নিজেদের এবং পারিবারিক স্বার্থ, আরামায়ের, সুখ সম্ভ্রান্ত এবং আপনার যে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এগুলো সব ধরে রাখার জন্য তারা আজকে আমেরিকার পকেটে, ইসরায়েলের পকেটের ভেতরে, পশ্চিমা শাসক গোষ্ঠীর পকেটে, কেমন, যার কারণে তাদের পক্ষে একেবারেই কোনোভাবে আমেরিকার এই যে দুষ্ট নীতি, অগ্রহণযোগ্য নীতি, বর্বর নীতি, এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। শুধুমাত্র নিজেদের ক্ষমতা ধরে রাখা এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। ফলে তাদের কাছে এই ফিলিস্তিন, এই মুসলিম জাতিসত্তা, এই আরব জাতীয়তা বা আরব জাতিসত্তা, এই কোনো কিছুই এখন আর গুরুত্ব পাচ্ছে না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে একদম ভিতরগত কথা যদি বলতে হয়, এই আরব নেতাদের এক ধরনের দ্বিচারিতা, দ্বিমুখী নীতি, যেটাকে সম্ভবত আরবিতে বা আমাদের প্রচলিত ভাষায় মুনাফেকি বলা হয়, এই যে নীতি, এই যে মুনাফেকিতা, এইটা ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করেছে। সাথে সাথে আর একটা জিনিস বলবো যে ইরানের যে ভূমিকাটা, সেটা একটা বড় আলোচ্য বিষয়। কীরকম? ইরান যদি কোনো জায়গায় গিয়ে কারো পক্ষে দাঁড়ায়, সেটা ন্যায্য পক্ষ হলেও, ন্যায্যতার সাথেও যদি সেই পক্ষে দাঁড়ায়, তাহলে কিছু আরব দেশ এর বিরোধিতা করবে। এই যে রাজনীতির একটা জঘন্য রূপ, এই জঘন্য রাজনীতি আজকে ফিলিস্তিনের জন্য কাল হয়েছে। ইসলামী বিপ্লবের আগে থেকে, ইরানে 1979 সালে বিপ্লব হওয়ার আগে থেকেই ফিলিস্তিনিরা নির্যাতিত, নিপীড়িত, তাদের উপরে বারবার হত্যাযজ্ঞ চালানো হয়েছে। কেমন? তখন কোনো আরব রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে থাকতো, কিন্তু যখন ইরানে ইসলামী বিপ্লব হলো এবং ইরান ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ালো, তখন এই আরব রাষ্ট্রগুলো জাস্ট উল্টে গেল। এই যে অপরাজনীতি, নোংরা রাজনীতি এবং মুসলিম স্বার্থের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র ইরানের বিরোধিতা করতে হবে, সেই জন্য ন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এর ভয়ঙ্কর শিকার হচ্ছে ফিলিস্তিনি জনগণ। এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকার আসলে নিন্দা জানানোর ভাষা নেই। নিশ্চয়ই, আপনি একদম ঠিকই বলছেন। এবং আমরা আসলে দেখি যে আপনি যে বলেছেন যে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে রক্ষার জন্য আমরা সবসময় দেখেছি মধ্যপ্রাচ্যে এই ইরান, এরা সবসময় বুক চেতিয়ে দাঁড়িয়েছে। যদি বলি যে আপনি জানেন যে ট্রু প্রমিস 1, ট্রু প্রমিস 2, কিন্তু তারাই করেছে, তারা দাঁড়িয়েছে সবসময় নির্যাতিতের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। এবং আপনি জানেন যে আমার যেটা মনে হয় যে অতি সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে 12 দিনের যুদ্ধটা হলো, সাধারণত এই গাজা উপত্যকায় মানুষের পক্ষে দাঁড়ানোর কাল হয়েছে
ইরানের, যদিও তারা বলছে যে পরমাণু কর্মসূচির জন্য তাদের এখানে হামলা চালানো হয়েছে। তা আপনার কি মনে হয় যে আসলে এই যে ইরানের যে এই চেতনা, মুসলিম বিশ্বের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, আমরা সবসময় শুরু থেকে দেখেছি ফিলিস্তিনের পক্ষে তারা সবসময় ছিল, গাজা উপত্যকার সবসময় পাশে ছিল, এই মধ্যপ্রাচ্যের এই দেশটার যেই স্পিরিট, এটা আপনি কীভাবে দেখেন? আসলে আপনাকে ধন্যবাদ, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যেভাবে দেখলেন এরও ঊর্ধ্বে উঠতে চাই আমি। কীরকম দেখেন, আজকে ভেনেজুয়েলাকে টার্গেট করে আমেরিকা নানামুখী তৎপরতা চালাচ্ছে, এই দেশটার উপরে যুদ্ধ চাপিয়ে দেবে বলছে। এমনকি সম্ভবত 2019-20 সালের দিকে ভেনেজুয়েলার উপরে এই ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং ওই বিশ্বের সবচেয়ে বেশি তেলের রিজার্ভ এই ভেনেজুয়েলাতে থাকার পরেও তারা তেল ব্যবহার করার সুযোগ পাচ্ছিল না, এবং তেল শূন্য একটা দেশে পরিণত, তাদের নিজেদের ব্যবহারের মতো তেল ছিল না। এইরকম একটা প্রেক্ষাপটে, এরকম একটা অবস্থায় ইরান 6 জাহাজ তেল পাঠিয়েছিল আমেরিকার নিষেধাজ্ঞা, আমেরিকার সমস্ত ভয়ভীতি, সমস্ত হুমকি ধামকি উপেক্ষা করে। আমি কথা দিয়ে বোঝাতে চেয়েছি এটা, ইরান শুধু গাজার মুসলমানদের জন্য না, বা মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য শুধু ভূমিকা রাখছে বা তাদের পক্ষে দাঁড়িয়েছে তা না। ইরানের বক্তব্য, এবং ইরান সেটা করছে, যে সারা বিশ্বে যেখানে মানবতা নিপীড়িত নির্যাতিত হবে, যেখানে মানবতা পদদলিত হবে, যেখানে মানবিকতা পদদলিত হবে, যেখানে কোনো জাতিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হবে, সেই নিপীড়িত নির্যাতিত, সেই উপেক্ষিত বঞ্চিত জাতির পাশে ইরান দাঁড়াবে। এটা ইরানের ঘোষণা। সেটা কোন ধর্মের, কোন চেতনার, কোন আকাঙ্ক্ষায় বিশ্বাসী, এটা বড় কথা না ইরানের কাছে মানবতা বড় কথা। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং সম্ভবত এটা সর্বজন স্বীকৃত, যে ইসলামের প্রথম এবং প্রধান শিক্ষা মানবতা। মানবতার মুক্তির দিশারি বলা হয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানবতার মুক্তির দূত বলা হয়। এবং শুধু তাকে না, পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী রাসূলের মূল মিশন ছিল বঞ্চিত, নির্যাতিত, জুলুমের শিকার জনগোষ্ঠীকে উদ্ধার করা জালিমের কবল থেকে। তো তাই যদি হয়, তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে মানবতার পক্ষে প্রত্যেকটা নবী রাসূল দাঁড়িয়েছে। এবং সেই মিশন নিয়েই আমি মনে করি ইরানের সরকার এবং ইরানের জনগণও বটে, এটা বিরাট অংশ, তারা মানবতার পক্ষে দাঁড়িয়েছেন। তারা না খেয়ে দীর্ঘদিন, আজ 45-46 বছর ধরে তাদের উপর ইরান নিষেধাজ্ঞার কবলে, আন্তর্জাতিক বাণিজ্য ঠিকমতো তারা করতে পারে না, তাদের অর্থনৈতিক দুর্দশা আছে, তাদের উপর নিষেধাজ্ঞা, অবরোধ, বিভিন্ন রকমের অনেক বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে। তারা নিজেদের তেল ঠিকমতো বিক্রি করতে পারে না, তারা তেল বিক্রি করলেও ঠিকমতো পয়সাটা আনতে পারে না, তারা উপায়হীন হয়ে বিশ্বের অনেক দেশের সাথে যোগাযোগ রাখতে না পেরে নিজেরা নিজেদের মতো করে টিকে থাকার চেষ্টা করে। সেই জায়গা থেকে যে বিশ্বের বিভিন্ন জনপদে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, জুলমের শিকার মানুষের পাশে, জাতিসত্তার পাশে দাঁড়ায়, এটা বিরাট ভূমিকা। এরই অংশ হিসেবে গাজায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন নিপীড়িত জাতির পাশে দাঁড়িয়েছে। শুধু গাজায় এই হামাস বা গাজার মানুষের পাশে না, এই যে আমরা খুব সম্প্রতি দেখেছি, যখন সৌদি আরব 7টা বছর ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধের নামে পুরো দেশটাকে তামা করে দেওয়ার চেষ্টা করেছে, এবং একটা প্রচণ্ড রকমের দরিদ্র একটা জনগোষ্ঠীকে একের অসহায়ভাবে বলা যায় যে খাঁচায় পুরে হত্যা করার মতো চেষ্টা করেছে, তখনও কিন্তু ইরান এই নির্যাতিত নিষ্পেষিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, তাদেরকে নৈতিকভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করেছে, হয়তো আর্থিক এবং প্রযুক্তিগতভাবেও হয়তো সমর্থন দিয়েছে। কেমন এই যে ইরানের যে অবস্থা, এটাকে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে নবী রাসূলদের যে মিশন ছিল, সেই মিশন আর ইরানের এই মিশন সেম, দ্যার ইজ নো ডিফারেন্স।
মানবতার পাশে দাঁড়ানো নিশ্চয়ই। আমরা অতি সম্প্রতি ঘটে যাওয়া ইসরায়েল এবং ইরানের মধ্যে যে 12 দিনের যুদ্ধ, সেটা নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে শেষ সময়ে আমেরিকা অনেকটা তড়িঘড়ি করে মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা যুদ্ধবিরতি কার্যকর করেছে। এই 12 দিনের যুদ্ধকে আপনি কিভাবে দেখেন? আসলে এই 12 দিনের যুদ্ধটা ছিল ইতিহাসের একটা বাঁক পাল্টে দেওয়ার ঘটনা। সেটা হচ্ছে ইরান যখন ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক সেই সময় আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে এবং ইরান আমেরিকার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেছে। সরাসরি মার্কিন ভূখণ্ডে যুদ্ধ না করলেও, হামলা না চালালেও, মধ্যপ্রাচ্যে মার্কিন যে সমস্ত ঘাঁটি, ওগুলো তো স্বতন্ত্র ঘাঁটি, অতএব ওইটাই আমেরিকার একটা প্রতীক বহন করে। সেই মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালাতে মোটেই দ্বিধা করেনি এবং কোনো রকমের কোনো বাধা, কোনো রকমের অনুরোধ উপরোধ কোনো কিছুই গ্রহণ করেনি। সেক্ষেত্রে নতুন করে একটা ইতিহাস রচনা হয়েছে। অ্যাট এ টাইম দুটো শক্তির বিরুদ্ধে, ফর্মাল দুটো শক্তির বিরুদ্ধে, ইসরায়েল এবং আমি সবসময় বলি যে যেটাই ইসরায়েল সেটাই আমেরিকা, যেটাই আমেরিকা সেটাই ইসরায়েল। তারপরেও যেহেতু ফর্মালি ইসরায়েলের একটা রূপ আছে, আমেরিকার একটা আলাদা রূপ আছে, অস্তিত্ব আছে, স্বাতন্ত্র্য আছে, সেই জায়গা থেকে আমি বলবো যে দুটো শক্তির বিরুদ্ধে অ্যাট দ্য সেম টাইম ইরান যুদ্ধ করেছে। বাঘঘুরি দেওয়ার ঘটনা, যেখানে অনেক কেন কোনো পরাশক্তি আমেরিকার সাথে ডাইরেক্ট এখনও কনফ্রন্টেশন এইভাবে যুদ্ধে জড়ায়নি, সেখানে ইরান দুইবার মার্কিন ঘাঁটিতে হামলা চালালো। একবার 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে এবং ইরবিলে হামলা চালিয়ে একেবারে মিসমার করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল দুটো ঘাঁটি। এবং এবার কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবং এর গুরুত্বটা ওখানে যে যেখানে ইসরায়েলি অপরাজয় শক্তি, আমেরিকা তো পরের কথা, সেইখানে এই দুটো অপরাজয় শক্তি এবং আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধে ইরান একেবারে বুক টান করে দাঁড়িয়ে একেবারে সাথে সাথেই পাল্টা জবাব, এটা এবং প্রকাশ্যে জবাব, এটা অনেক বড় ব্যাপার। তাদের হিম্মত, তাদের সামরিক সক্ষমতা, তাদের টেকনোলজি, তাদের যুদ্ধাস্ত্র, তাদের প্রস্তুতি এবং তাদের সেনাবাহিনীর সক্ষমতা সমস্ত সব কিছু প্রমাণ করে দিয়েছে। পাশাপাশি এই যুদ্ধগুলো, এই 12 দিনের যুদ্ধটাকে আমি বলবো যে সারা পৃথিবীর মানুষের ভেতরে একটা ধারণা ছিল যে ইসরায়েল মানে তার গায়ে হাত দেওয়ার সাহস কারো নেই। এই যে ধারণা, এই ধারণা বদলে দিয়েছে ইরানের যুদ্ধ, ইরানের অভিযান। পাশাপাশি এই সমস্ত দেশের বিরুদ্ধে যুদ্ধ করে যে ইরান টিকে থাকতে পারে এবং ইরান যে তাদেরকে প্রকৃতপক্ষেই সামরিকভাবে ঘায়েল করতে পারে সেটা পরিষ্কার। অর্থাৎ এখন এ কথা কোনোভাবেই ভাবতে সাহস পাবে না বা ভাবতে পারবে না আমেরিকা বা ইসরায়েল যে ইরানকে হামলা করে তারা একেবারে নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারবে। এই যে মিথ, এই যে ধারণা, এটা একদম পরিষ্কার করে গেছে, পাল্টে গেছে, বদলে গেছে। ফলে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর অনেক কিছু এখান থেকেই বদলে গেছে। শুধু তাই না, ইরানের ক্ষেপণাস্ত্র, ইরানের ড্রোন বা ইরানের যুদ্ধাস্ত্র, এগুলো যে খুব কার্যকর এটা পরিষ্কার হয়েছে। ইসরায়েলের আয়রন ডোম, ইসরায়েলের যে ডেভিড স্লিং, আরও যে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইভেন আমেরিকার থার্ড থেকে শুরু করে আরও যে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, এ সমস্ত সব কিছু উপেক্ষা করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোড়ার পরে ইরাক বা সৌদি আরব, জর্দান, এতগুলো আকাশ গিয়ে তারপরে ইসরায়েলের আকাশে, ইসরায়েলের মাটিতে এত কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা, এইগুলোকে ফাঁকি দিয়ে বা এইগুলোকে ভেদ করে ইসরায়েলের মাটিতে, ইসরায়েলের সেনাঘাঁটিতে, ইসরায়েলের সামরিক বাহিনীর উপরে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো এবং সেই হামলা সফল হওয়া, এটা খুব সাধারণ কোনো ব্যাপার ছিল না। অতএব ইরানের উপরে হামলা চালিয়েছে একেবারে ডাইরেক্ট ইসরায়েল বা আমেরিকা তার মতো করে হামলা চালাতে পেরেছে, কিন্তু ইরানকে ইসরায়েলের উপর হামলা চালাতে গেলে শত সহস্র বাধা পেরিয়ে হামলা চালাতেছে। তারপরেও ইসরায়েল যে ক্ষতির শিকার, এটা ইতিহাসে
নজিরবিহীন, কেউ কখনো করেনি, দেখেনি। সেক্ষেত্রে এই যুদ্ধ, এই হামলা, এই অভিযান, এই পাল্টা আক্রমণের ঘটনা, এগুলো ইতিহাস, পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে, আমি এইভাবেই বলব। না, নিঃসন্দেহে একদমই আপনি একদম চমৎকার করে বিষয়টাকে উপস্থাপন করেছেন। তবে এই যে 12 দিনের যে যুদ্ধ সংগঠিত হয়েছে, শেষ দিকে আমরা দেখলাম যে যুদ্ধবিরতি হয়েছে, যদিও সেটার আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, কিন্তু আমরা ইতিহাসে দেখি বারবার তারা আসলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তারা আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করে না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আবারও কি এই ধরনের আরেকটা আশঙ্কা বা আরেকটা যুদ্ধ হওয়ার? ইসরায়েল ভার্সাস আমেরিকা, ইসরায়েল এরকম, ইসরায়েল ভার্সাস ইরান, সরি ইসরায়েল ভার্সাস ইরান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি মনে করি। আমি শুধু মনেই করি না, আমি তো বলেছি, এর আগেও আমি কয়েকবার বলেছি যে যেহেতু এই যুদ্ধ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়নি ওই অর্থে, এবং ইরান ভার্সাস ইসরায়েল প্লাস আমেরিকা তারা বসেনি এবং বসার কোনো প্রশ্নও নেই, সেক্ষেত্রে ফরমাল অনেকগুলো চুক্তির মতো কিন্তু এই চুক্তি হয়নি। সেক্ষেত্রে আমরা বিশ্ববাসী ভিন্নভাবে দেখলেও, বুঝলেও বা আশাবাদী হলেও, ইরান জানে যে তার শত্রুপক্ষ কি করছে এবং তাকে কি করতে হবে, আর ইসরায়েল এবং আমেরিকা জানে যে তাদের শত্রুপক্ষ কি করছে এবং তাদের কি করতে হবে। আমি আপনাকে চূড়ান্তভাবে বলি একটা কথা, চূড়ান্তভাবে বলতে আমার পক্ষ থেকে এই বিষয়ে একটা কথা বলি যে ইরান যে ইসলামী বিপ্লবের চেতনা লালন করে, ধারণ করে, বহন করে এবং যে ইসলামী বিপ্লব সফল করেছে, সেই বিপ্লব ইসরায়েল এবং আমেরিকার নীতি, আদর্শ এবং তাদের ইসরায়েলের অস্তিত্বের সাথে যায় না। তার মানে, এবং ইসরায়েল ও আমেরিকা ইরানকে কখনো বন্ধু হিসেবে, মিত্র হিসেবে আর 10টা আরব দেশের মতো ইরানকে কখনো গ্রহণ করবে না, মেনে নেবে না। ব্যাপারটা যদি তাই হয়, এবং আমি বলছি ব্যাপারটা তাই, সেহেতু ইসরায়েল প্লাস আমেরিকা ভার্সাস ইরান, এই যে 3টা শক্তি, এই 3টা শক্তির ভেতরে চূড়ান্তভাবে একটা লড়াই, যুদ্ধ সংঘাত হওয়ার কথা, যদিও আমি প্রত্যাশা করি না। এবং আমি বলি যে আমার এই যে বক্তব্য, আমার এই যে বিশ্লেষণ, আমার এই যে ধারণা, এটা মিথ্যা হোক, আমি চাই মিথ্যা হোক, কারণ যুদ্ধ মানেই বহু মানুষের প্রাণহানি, বহু জনপদ ধ্বংস হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমি চাই না যুদ্ধ হোক, বাট আমি চাইলেই তো হবে না। রিয়েলিটি হচ্ছে ইরান ভার্সাস ইসরায়েল প্লাস আমেরিকা, এখানে একটা চূড়ান্ত সংঘাত অনিবার্য, আজ হোক কাল হোক। আমি বহু আগে থেকেই বলে এসেছি, বহুবার বলেছি, অনেকে বিরোধিতা করেছেন, বাট আমি এখনও বলি যে আমার ওই আশঙ্কাই সত্যি হয়েছে। ইরান ভার্সাস ইসরায়েল লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, এবং তাতে আমেরিকা জড়িয়ে গেছে। সেক্ষেত্রে ইরান ভার্সাস ইসরায়েল প্লাস আমেরিকা, এই যে দুটো ফ্রন্ট, এই দুটো ফ্রন্টের ভেতরে সংঘাত কিন্তু হয়েছে, সংঘাতের সূচনা হয়েছে। এর মানে হচ্ছে এই সংঘাত চূড়ান্ত পরিণতি লাভ করবে। নিঃসন্দেহে আমরা না চাই, কারণ যুদ্ধ মানেই আসলে মৃত্যু, যুদ্ধ মানেই সংকট। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশিষ্ট একজন অতিথির সাথে। আর আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।